আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন, টেকসই অর্থনীতি প্রতিষ্ঠার সমন্বিত রূপরেখা জানালেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি কমানো ও কর্মসংস্থান সৃষ্টির বদলে সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া টেকসই অর্থনীতির পরিপন্থী বলছে সিপিডি। দরিদ্র জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হচ্ছে সমাজ কল্যাণমন্ত্রী। র্যাবের জবাবদিহিতা নিশ্চিতে নতুন আইন করবে সরকার, নীতি সংশোধন হলে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। ভূমি কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি বন্ধে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে নজরদারি করবে মন্ত্রণালয়। হয়রানি বন্ধে ভূমি ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ। বিভিন্ন দাবিতে জাহাঙ্গীরনগর সহ ৩ বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। ডুয়েটে নতুন ভিসির নিয়োগ বাতিল সহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি। এবং দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৮ মে পবিত্র ঈদ উল আজহা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, এই এডিপি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার সমন্বিত রূপরেখা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির খসড়া নিয়ে বৈঠকে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। এতে আসন্ন অর্থবছরের এডিপি ও আগামী ৫ বছরের কৌশলগত আর্থিক পরিকল্পনা কাঠামো নীতিগত অনুমোদন দেওয়া হয়। আমরা একটা ভূমির অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছে, এটা পুনরুদ্ধার কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে, এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এটা 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট। বৈঠকে ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে ১,৯৯,০০০ কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান ১,১০,০০০ কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এ সময় বিদ্যমান বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা। ১৩০০ প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকার গুলো থেকে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি অথবা ইনএফিসিয়েন্সি, ওয়েস্টেজ, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া। একটা পিডি নিয়োগ করতে হলে এখন একটা ক্রাইটেরিয়া থাকবে, এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগ প্রাপ্ত হবে। এডিপিতে 15টি সেক্টরের মধ্যে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে 17,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে বিশেষ নীতিমালা প্রণয়ন ও কারিগরি শিক্ষায় বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমানো ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার মনোযোগ না দিয়ে সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দিচ্ছে, যা টেকসই অর্থনীতির পরিপন্থী বলে মনে করেন সিবিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে আগামী জাতীয় বাজেটের প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা নিয়ে প্রাক বাজেট আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এতে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AJM জাহিদ হোসেন জানান,
এবারের বাজেটে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। সাজ্জাদ জাহানের রিপোর্ট। গ্রাজুয়েশন যদি আমরা মাথায় রাখি, আগামী 11 জুন প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে নতুন সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা দিয়ে। মোদি সাহেব রাজধানীর গুলশানে একটি হোটেলে বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় গবেষকরা বলেন, এবার প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এর মধ্যে ঘাটতি থাকতে পারে 1,30,000 কোটি টাকা। কর ফাঁকি যাওয়ার জন্য সবচেয়ে ইনস্ট্রুমেন্টাল হলো যারা এই কর ভ্যাট আদায়ের সাথে জড়িত, তারাই ব্যবসায়ীদের ব্যক্তিদের বুদ্ধি দেয় কি করে কর ফাঁকি দেওয়া যাবে, এবং তারাই বলে যে এত টাকা দেন তাহলে হয়ে যাবে। ঢাকা শহরে মহিলাদের কাজে যোগদানের সংখ্যা বাংলাদেশের নিচে। পাবলিক ট্রান্সপোর্টেশন তৈরি করতে না পারেন, ইকোনমি আগানো খুবই ডিফিকাল্ট। আসন্ন বাজেটের 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির সমালোচনা করেন গবেষকরা। বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির পুরোটাই ঋণ নির্ভর, যা শঙ্কার। মূল অর্থনীতির মূল বিষয় সেটা হলো অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, এবং যার সবচেয়ে বড় প্রকাশ হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, সুদের হারকে কমানো এবং একই সাথে টাকার বিনিময় হারকে স্থিতিশীল রাখা ইত্যাদি বিষয় যেগুলি আছে, সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না। সেমিনারে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, বাজেটে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড যদি আমরা আগামী বছর বাস্তবায়ন করতে যাই, আগামী বছর মানে জুলাই আপ টু জুন 30 আমরা 80,000 ফ্যামিলিকে পাইলটিং করতেছি 3টা ফেজে। 2টো ফেজ আমরা অলরেডি করে ফেলেছি। ঋণ নির্ভর বাজেট বাস্তবতার মাঝে যুক্তরাষ্ট্রকে দেয়া বিশেষ বাণিজ্য সুবিধা চুক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অর্থনীতিবিদরা। একটা টাকা ফেরত চলে আসে, কতখানি দুর্ভাগ্য। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এলিট ফোর্স র্যাবকে ঢেলে সাজাতে আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অতীতে কোনো র্যাব সদস্যের ভূমিকা সমালোচিত হলেও ব্যক্তির দায় সংস্কার নয় বলে মনে করেন তিনি। রাজধানীতে র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে রাজনৈতিক আখ্যায়িত করে মন্ত্রী বলেন, নতুন আইন প্রণয়নের পর নিষেধাজ্ঞা তুলে নিতে দেশটির প্রতি আহ্বান জানানো হবে। GM তসলিমের রিপোর্ট। দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস, অপরাধ, জঙ্গি দমন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2004 সালে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে কাজ করে আসছিল এলিট ফোর্স র্যাব। তবে বিগত সরকারের সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বাহিনীটিকে। এরপর 2021 সালে র্যাব ও তার 6 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাবকে বিলুপ্তির কথা তোলে বিভিন্ন রাজনৈতিক দল। বর্তমান সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কিনা সেটা পরে সিদ্ধান্ত হবে। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সেই হিসাবে আইনটা আসবে। র্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তার দায় বাহিনীর উপর পড়তে পারে না বলে
উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। জমির নামজারি, খাজনা প্রদান সহ বিভিন্ন সেবা আরও সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি কর্মকর্তাদের ফাঁকিবাজি ও দুর্নীতি বন্ধে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নজরদারি করবে মন্ত্রণালয়। অফিস থেকে বের হলেই স্বয়ংক্রিয়ভাবে নোটিশ যাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইলে। ভূমি অফিসে দুর্নীতি ও হয়রানি বন্ধে এরকম আরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভূমি অফিসে হয়রানি আর দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। টিআইবির রিপোর্টে বারবারই দুর্নীতির শীর্ষে থাকে গুরুত্বপূর্ণ এই অফিসটির নাম। সরকার যায়, সরকার আসে, কিন্তু চিত্র খুব একটা পাল্টায় না। এখন এই অবস্থা পাল্টাতে চায় বিএনপি সরকার। এজন্য অনলাইনে সেবা জোরদার আর তদারকি বাড়ানো হচ্ছে বলে জানালেন ভূমি প্রতিমন্ত্রী। ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে এটার ব্যাপারে জনগণের মনে এটা স্বীকার করতে হবে একটা নেতিবাচক একটা ধারণা অনেক সময় এটা অনেকদিন দীর্ঘদিনের হয়তো অনিয়মের কারণে এটা আছে। পারসেপশনটা কিভাবে বদলে দেওয়া যায়। আমরা কিন্তু একটা নতুন ইন্টিগ্রেটেড সিস্টেম চালু করছি যেখানে আমাদের যে সরকারি একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন কিন্তু সবাইকে দেয়া হয়। এটা জিও লোকেটর, আমার কথা হচ্ছে জিও রেফারেন্সিং, মানে আপনি শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন তারপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার 5টা বাজে এসে চলে যাবেন, এরকম হবে না। আপনি যতক্ষণ ওই লোকেশনে থাকবেন এটাকে গ্রিন দেখাবে। এই লোকেশনের বের হলেই আমরা এই নোটিফিকেশন আমাদের ড্যাশবোর্ডে পাবো যেখানে এটা রেড মার্কড হবে। সরকারি সেবা প্রদানে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। রিসেন্টলি এটা শুরু করে দেবো এবং এটা একদম ফাইনাল স্টেজে আছে। ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস, এসিল্যান্ড অফিস আর রেজিস্ট্রি অফিসে পদে পদে দুর্নীতি ও হয়রানির শিকার হন সাধারণ মানুষ। সবগুলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী। এখানে আমাদের 3টা মন্ত্রণালয় খুবই সরাসরি ইনভলভ, একটা লোকাল গভর্নমেন্ট এবং ল মিনিস্ট্রি। আমরা চাচ্ছি যে আমরা যে খুব দ্রুত আমরা এক ছাতার নিচে আমাদের মন্ত্রণালয়ে নিয়ে আসা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করা। তিনি জানান খতিয়ে দেখা হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুর্নীতির অভিযোগ। আমরা এটা ইনকোয়ারি করছি, আমরা এটা অনুযায়ী আছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে শুরু হচ্ছে ভূমি সেবা মেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে ই নামজারি, ভূমি কর প্রদান সহ অনলাইনে বিভিন্ন সেবা পাবেন সাধারণ মানুষ। আমাদের তো ভুল হতেই পারে, আপনারাই সেই সচেতনতা করেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভিসি অপসারণ সহ বিভিন্ন দাবিতে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসি নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার রেশ না কাটতেই আরেক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। এছাড়া ভিসি পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আশকুর রহমানের রিপোর্ট। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে চলমান আন্দোলন অব্যাহত আছে। সকাল থেকে শুরু হয়েছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। ডুয়েট ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে। নতুন ভিসি মোহাম্মদ ইকবাল রোববার সন্ধ্যায় যোগদান করলেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি করতে দেওয়া হবে না। আমাদের 5ই আগস্টের পরে ছাত্রদের ম্যান্ডেট নিয়েই সম্পূর্ণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস। তারপরে জোরপূর্বক ভাবে ছাত্র দল, ছাত্র শিবির এবং ছাত্র শক্তি কমিটি দিয়েছে, যেটা আমরা সাধারণ শিক্ষার্থীদের বারবার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আমরা জানাই আসছি সবসময়। আবারও জানাচ্ছি যে এই ক্যাম্পাস 5ই আগস্টের পর যে ক্যাম্পাস আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছি, আজীবনের জন্য এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার কি সমস্যা আছে সমাধানের প্রচেষ্টা নেবেন, তারপরে তো বোঝা যাবে যে তিনি কোন সমস্যার সমাধান করতে পারলেন কি পারলেন না। এখানে আমরা তখনই ইন্টারফেয়ার করবো যখন কোনো ফৌজদারি অপরাধ ঘটবে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। তবে এ ঘটনা শেষ না হতেই আরেক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। এ নিয়ে নিরাপত্তা জোরদার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী লামিসা জামান। আমি দুটো জিনিস চাই, এক, আমার এই জিনিসের মামলা বিশ্ববিদ্যালয়ের বাদী হয়ে করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ে কিছু হলে সেটা বিশ্ববিদ্যালয়ের বাদী হয়ে করে, তারা ওই জিনিসের মামলা নিয়েছে, এইভাবে করেই ওটা তখনই হয়েছে। এবং দ্বিতীয়ত, আমি আসলে এই জায়গাটা থেকে আর উঠবো না, এবং এটা আমার একান্ত, এটা আমি বারবার বলছি, একান্ত আমার আন্দোলনকারী এবং ভিকটিম হিসেবে সিদ্ধান্ত। এর আগে ইফটিজিং ও কটূক্তির দায়ে 3 জনকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া ভিসি অপসারণের দাবিতে আন্দোলন করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে টানা 8ম দিনের মতো বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অচল হয়ে আছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। চট্টগ্রাম মহানগরীর টাইগার পাস এলাকায় 144 ধারা অমান্য করে গ্রাফিতি আঁকার চেষ্টার সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মূলত রোববার রাতেও এলাকায় জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে এমন সংবাদে মুখোমুখি অবস্থানে যায় এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে দুই পক্ষে সরিয়ে দিয়ে জিইসি মোড় থেকে দেওয়ানঘাট পর্যন্ত 144 ধারা জারি করে। তবে সকালে এবং দুপুরে সেখানে আবারও গ্রাফিতি আঁকার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা দেয়। এ সময় দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জানান, পরিচ্ছন্নতা অভিযানে মহানগরীর অনেক জুলাই গ্রাফিতি মুছে যায় বা পোস্টারের নিচে ঢেকে পড়ে। তাই নগরীর সৌন্দর্য বর্ধনে সেগুলো আর্ট কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে নতুনভাবে আঁকার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান সাংবাদিকদের একথা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে সংরক্ষিত আসনের নারী সাংসদদের দায়িত্ব, কাজের পরিধি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। নারীর ক্ষমতায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক। এক্ষেত্রে সরকারের উদ্যোগ বাস্তবায়নে নারী সংসদ সদস্যরা সহযোগী হিসেবে কাজ করবেন। কিভাবে কাজ করবে, কি কি হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা আগামীতে কাজ করব। বর্তমান সরকার যে পরিকল্পনা, যে দৃষ্টিভঙ্গি যা নিয়ে তিনি এগোচ্ছেন, যেভাবে মানে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য এখানকার মানুষকে বৈষম্য বিরোধী বিভিন্ন যে ইয়েগুলো হয়, মানুষরা যে ভোগ করেন, তাদের বিরুদ্ধে উনি যে কাজ করছেন, সেইখানে আমরা যেন তার সঙ্গে অন্তত কিছুটা সহযোগী হলেও আমরা কাজ করব। রক্তপাতহীন সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জাতীয় নির্বাচনের ভুল ত্রুটিগুলোর পুনরাবৃত্তি যাতে স্থানীয় সরকার নির্বাচনে না ঘটে সেক্ষেত্রে বিশেষ নজর রাখা হবে বলে জানান সিএসি। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্তর্বর্তী সরকারের সহযোগিতা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কমিশন আরও সতর্ক থাকবে বলেও জানান তিনি। দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে এর দায়ভার নির্বাচন কমিশন এড়াতে পারেন না বলে জানান এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। অন্যদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না। এটা টোটালি ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল। তবে ইনশাআল্লাহ আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন প্রথমে আমি এটাতে হাত দিব, যাতে নির্বাচন কমিশনটা আপাদ মস্তক এটার হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে। উপরে সব ঠিকঠাক, ভিতরে সদরকার আমাদের প্রবাদ একটা আছে,
ভিতরে যে কাজটা হয়েছে সেটা আপনারা যারা পলিসি মেকার ছিলেন ইলেকশন কমিশনের ল এক্সিকিউশনের ডিরেকশন দিয়েছেন, চেইন অফ কমান্ডের ভিতরে যারা ছিলেন তারাও তো এই কাজের অংশীদার। জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু আগামী দিনে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আগামী দিনে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে আরো বেশি বেশি মানুষের ধারে পৌঁছানো যায় সেই প্রচেষ্টা আমরা সবাই করব জাতি হিসাবে। অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী এমাজউদ্দিন জেবেল এবং সাধারণ সম্পাদক ইকরামউদ্দৌলা। আরএফইডির সাবেক সভাপতি একরামুল হক সায়েম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরএফইডি। এখানে আসলে সাংবাদিকরা আমরা যারা কাজ করি তারা এক ধরনের, কিন্তু নির্বাচন কমিশন এক ধরনের বিরোধী দলের ভূমিকা পালন করি। সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের পথে আসলে ত্রুটি বিচ্যুতিগুলো কি সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, আমরা সমালোচনা করি। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বিদায়ী বক্তব্য দিই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ঋণের উচ্চ সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন সামঞ্জস্যপূর্ণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ এ আদেশটা। ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ে নারী পুরুষদের 20% হারে সুদ নির্ধারণ করে ব্যবসা করে আসছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত সুদ আদায় নিয়ে অনেকবার বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। অতিরিক্ত সুদের বিষয়ে 2011 সালে হাইকোর্ট রুল দিলেও তখন তা গুরুত্ব দেয়নি গ্রামীণ ব্যাংক। এখন গ্রামীণ ব্যাংকে বিভিন্ন অনিয়ম অভিযোগ উঠলে ব্যাংকের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিটি করেছিল সরকার। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ইসলামিক টিভির ব্যবস্থাপনা পরিচালক শামস ইস্কান্দার। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অনুরোধে এই মামলায় প্রাথমিক তথ্য দিতে ট্রাইব্যুনালে আসেন সাবেক এমপি সাইদ ইস্কান্দারের ছেলে শামস ইস্কান্দার, ইসলামিক টেলিভিশনের সিইও শাহজানুল ইসলাম পলাশ সহ একটি প্রতিনিধি দল। পরে শামস ইস্কান্দার সাংবাদিকদের বলেন, জাতীয় গুরুত্ব ও জন আকাঙ্ক্ষা বিবেচনায় এই ঘটনার সঠিক বিচার হওয়া উচিত। বলেন, প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছেন তারা। এ সময় এক প্রশ্নের জবাবে তাকে জড়িয়ে সম্প্রতি এক সম্পাদকের উপস্থাপন করা তথ্যের বিষয়েও অবস্থান স্পষ্ট করেন তিনি। রিপোর্টাররা তো আমাদের চোখের সামনে, তারা চোখের সামনে দেখেছে এগুলো ঘটনা ঘটতে, এবং আমাদের একজন ক্যামেরাম্যান তখন একটি লাশ, এই ক্যামেরাম্যান এখনো আমাদের এখানেই উপস্থিত আছেন, তারা লাশ ক্যারি করে, এমনও হয়েছে যে আমাদের ক্যামেরাম্যানরা লাশ ক্যারি করে গাড়িতে রিকশায় উঠিয়ে লাশটিকে হসপিটালে পাঠানোর চেষ্টা করেছে। এরকম ঘটনাও ঘটেছে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা পদক্ষেপে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন দেখে একটি মহল নানা অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে তিনি আরও বলেন, এসব করে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। তারেক রহমানের রাজনীতি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 25 মে থেকে 1 জুন পর্যন্ত আলোচনা সভা, সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দরিদ্রদের মাঝে খাবার, নিত্যপণ্য বিতরণ সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া এবং পূরণ করার মধ্যে বড় ঘাটতি এদেশে দেখা গিয়েছিল। আগে 10 টাকা কেজি চাল খাওয়াতে পারেনি, ঘরে ঘরে চাকরি দিতে পারেনি, বিনামূল্যে সার দিতে পারেনি, কিন্তু তারা বলেছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে তার নেতা তারেক রহমান যতটুকু বলেছেন যে কাজগুলো জনকল্যাণে সম্পাদন করা সম্ভব আমাদের এই সোশিও ইকোনমিক কন্ডিশনে, ঠিক সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করছেন। অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন,
কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামী 28 মে বৃহস্পতিবার দেশে ঈদ উল আজহা উদযাপিত হতে যাচ্ছে। সন্ধ্যায় কক্সবাজার থেকে প্রথম চাঁদ দেখা যায়। এরপর দেশের অন্যান্য স্থানেও জিলহজ মাসের চাঁদ দেখতে পাওয়া যায়। এবার ইরান আমেরিকার যুদ্ধ প্রসঙ্গ। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর তার প্রশাসনের কঠোরপন্থী মহল ও ইসরায়েলের চাপ রয়েছে। এর মধ্যে রোববার ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। সিএনএন জানায়, ইরান যুদ্ধ নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়েই সেখানে আলোচনা হয়েছে। বৈঠকের পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তেহরান শান্তি চুক্তির জন্য ইতিবাচক জবাব না দিলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিটের শুনানি আগামী 21 মে। রিটকারীদের পক্ষে মামলাটির দ্রুত শুনানির আবেদন করলে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ঠিক করেন। গত সপ্তাহে বিসিবির সাবেক দুই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ সহ 12 পরিচালক বর্তমান বোর্ড বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটে রুলের আর্জির পাশাপাশি বর্তমান অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত 7 এপ্রিল তামিম ইকবাল খানকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। এর আগে কমিটি বৈধতা চ্যালেঞ্জ করে 7 আইনজীবী রিট করলে তা 11 মে খারিজ করে দেন হাইকোর্ট। এবারে অর্থ সংবাদ। বিড়ির উপর শুল্ক বৃদ্ধি না করা সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, বিদেশি কোম্পানির দালালরা চক্রান্ত করে বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা করছে। আগামী বাজেটে বিড়ির উপর শুল্ক বাড়ালে 18 লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আপনারা টোবাকো কোম্পানির দালালি করা বাদ দেন। 2026-27 অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের কর্মঘণ্টা বৃদ্ধি এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ সহ 5 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। আমরা লেখাপড়া শিখি নাই, শুধু আমরা বিড়ির কাজই করি। শুল্ক বৃদ্ধি করলে প্রায় 18 লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলে জানান বিড়ি শ্রমিক নেতারা। এ সময় শুল্ক প্রত্যাহার করে বাজার দর বিবেচনায় বিড়ি শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান তারা। বিড়ির উপর ট্যাক্স বৃদ্ধি করা যাবে না, তাহলে 18 লক্ষ মানুষের জীবন জীবিকার উপর হুমকি হয়ে যাবে। সে যদি শুল্ক বৃদ্ধি করে তাহলে আমরা ভাতে পানি পড়তে হবে, তাছাড়া কোনো উপায় নাই। বিড়ি শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করতে হবে। বিদেশি কোম্পানির দালালদের চক্রান্তে বিড়ি শিল্প ধ্বংস হলে দেশে বেকারত্বের হার বাড়বে বলে জানান বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। যারা বিদেশি কোম্পানির দালালি করে চলে, সেই সব দালালগুলো জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে বলেছে প্রতি প্যাকেট বিড়ির 25 টাকা নির্ধারণ করতে হবে, তাহলে এই দেশে বিড়ি ধ্বংস হয়ে যাবে আমরা মনে করি। সেই সঙ্গে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে। বিড়ি শিল্পের উপর চক্রান্ত মেনে নেওয়া হবে না বলে জানিয়ে শুল্ক বৃদ্ধি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাজার অনুযায়ী মজুরির দাবি জানা। নৌবাহিনী কলেজ ঢাকার নিউফিয়ান সায়েন্স ক্লাবের আয়োজনে 2 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও সহশিক্ষা প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় ঢাকা শহরের প্রায় 200টি স্কুল ও কলেজের 6000 শিক্ষার্থী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ এবং সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুম। 2 দিনব্যাপী আয়োজনে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, রোবোটিক্স কুইজ,
গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড আইসিটি প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, রুবিক্স কিউব এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। এবারে খেলার খবর। সিলেট টেস্ট জিততে হলে বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ডই করতে হবে পাকিস্তানকে। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৩৯০ রানে স্বাগতিকরা অল আউট হয়। তাতে ৪৩৭ রানে জয়ের টার্গেট পায় পাকিস্তান, অথচ ৪১৮ রানের বেশি তাড়া করে টেস্ট ইতিহাসে জয়ের কোনো রেকর্ড নেই। প্রথম ইনিংসে বাংলাদেশে ২৭৮ রানের জবাবে ২৩২ রানে অল আউট হয়েছিল পাকিস্তান। পরাগ আনমানের রিপোর্ট। ৪০০ রানের টার্গেটে জয়ের রেকর্ড নেই পাকিস্তানের। সর্বোচ্চ ৩৭৭ রান তাড়া করে জিতেছিল তারা। সেই হিসেবে সিলেট টেস্টের দুদিন বাকি থাকতেই বলা যায় সিরিজে হারছে না স্বাগতিক বাংলাদেশ। আগের দিনের ৩ উইকেট ১১০ রান নিয়ে খেলতে নেমে মুশফিকের সঙ্গে নাজমুল হোসেন শান্তর জুটিটা জমতে দেননি খুররম শেহজাদ। পঞ্চম উইকেটে লিটন আর মুশফিকের জুটিটা জমে যায়। ৬৯ রানে থাকা লিটন সাজঘরে ফেরার আগে জুটিতে যোগ করেন ১২৩ রান। সিলেট টেস্টের তৃতীয় দিনে এর পরের গল্পটা শুধুমাত্র মুশফিকুর রহিমের। ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে অবসর নিলেও টেস্ট খেলে যাচ্ছেন তিনি। ক্যারিয়ারের প্রায় শেষে এসে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে চলেছেন মিস্টার ডিপেন্ডেবল। ১৭৮ বলে পৌঁছে যান তিনি ৩ অঙ্কের ম্যাজিক ফিগারে। টেস্টে ১৪তম সেঞ্চুরিটি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে নিয়ে যায় মুশফিকুর রহিমকে। সুপারব নক। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই টাইগার ইনিংসের নটিকাজটি মুড়িয়ে যায়। আউট হওয়ার আগে ২৩৩ বলে ১৩৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। তাতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ পায় ৩৯০ রানের পুঁজি, আর লিড বেড়ে হয় ৪৩৬ রান। শেষ বিকেলে আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইজ ২ ওভার ব্যাট করলেও দলের স্কোরে কোনো রান যোগ করতে পারেননি। চতুর্থ দিন সকালে বিশ্ব রেকর্ড সামনে রেখে ব্যাটিংয়ে নামবে পাকিস্তান। 12 boundaries in this innings. 12 fours, 1 পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন, টেকসই অর্থনীতি প্রচেষ্টার সমন্বিত রূপরেখা জানালেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি কমানো ও কর্মসংস্থান সৃষ্টির বদলে সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া টেকসই অর্থনীতির পরিপন্থী বলছে সিপিডি। দরিদ্র জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হচ্ছে সমাজ কল্যাণমন্ত্রী। র্যাবের জবাবদিহিতা নিশ্চিতে নতুন আইন করবে সরকার, নীতি সংশোধন হলে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। ভূমি কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি বন্ধে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে নজরদারি করবে মন্ত্রণালয়, হয়রানি বন্ধে ভূমি ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ। বিভিন্ন দাবিতে জাহাঙ্গীরনগর সহ ৩ বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। ডুয়েটে নতুন ভিসি নিয়োগ বাতিল সহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি। এবং দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৮ মে পবিত্র ঈদ উল আজহা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।